কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদেরকে একটি উপাদেয় এবং খুব গুরুত্বপূর্ণ ফল নিয়ে আলোচনা করব। ঠিক বলেছেন, আমি আজকে আপনাদের জন্য পেয়ারা এবং তার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত পেয়ারা গাছ লাগানোর পরেই চিন্তা করতে থাকি বা একটু দুশ্চিন্তায় থাকি কিভাবে এত সুন্দর পেয়ারা উৎপন্ন করতে পারবো যাতে আমি বাজারে অনেক দামে বিক্রি করতে পারি এবং যারা ভোক্তা তারা সুস্বাদু পেয়ারার স্বাদ গ্রহণ করতে পারেন। অনেকে হয়তো শখের বশে বাগান তৈরি করেন বা বাণিজ্যিকভাবে পেয়ারা তৈরি করেন, কিন্তু হয়তোবা মাঠ পর্যায়ে কারিগরি কিছু অভিজ্ঞতার অভাবের জন্য দেখা যায় পুরো প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। সেটা যেমন চাষি ভাইদের জন্য আর্থিক ক্ষতির কারণ হয়, তেমন আমরা ভোক্তারাও সুস্বাদু পেয়ারা থেকে বঞ্চিত হই। তো পেয়ারা চাষ করতে গেলে সাধারণত রোগ, পোকামাকড়, বালাই, বিভিন্ন বালাই এবং কিছু কালচারাল প্র্যাকটিস আমাদেরকে জানতে হবে। তাহলেই আমরা উৎপন্ন করতে পারবো প্রচুর পরিমাণে সুস্বাদু এবং মানসম্পন্ন পেয়ারা, এবং আমরা যেমন বাজার মূল্য নিশ্চিত করতে পারবো, তেমনি সকলের জন্য সুস্বাদু পেয়ারার সরবরাহ সুনিশ্চিত করতে পারবো। তবে যদি আমরা এই সামান্য ব্যবস্থাপনাগুলোকে এড়িয়ে যাই বা ওভারলুক করে যাই, তাহলে কিন্তু আমাদের সমূহ বিপদের সম্ভাবনা হতে পারে। কেমন সে বিপদ? হ্যাঁ, আমরা উৎপাদন আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় পাবো না, এবং উৎপাদিত হলেও পেয়ারার গুণগত মান ভালো না হওয়ার জন্য সেটা বাজারে যথেষ্ট কম দামে বিক্রি হবে, যেটা আমার ক্ষতির কারণ হতে পারে। আসুন আমরা আলোচনা করি ক্রমান্বয়ে। কেমন আছেন? গত সিরিজে আমি ভিডিও করেছিলাম অ্যানথ্রাকনোজ নিয়ে। আজকে আমি পেয়ারার মিলিবাগ নিয়ে কথা বলবো। এই পোকাগুলো আমরা মোটামুটি গরম পড়ার সাথে সাথে গাছে, পেয়ারা গাছে দেখতে পাই প্রচুর পরিমাণে। প্রথম পর্যায়ে তারা পাতার তলার দিকে বা শাখা প্রশাখার যেসব জায়গাতে কম রোদ আসে সেসব জায়গাতে লেগে থাকে, কিন্তু ব্যাপক আক্রমণে দেখা যায় যে সমস্ত গাছে ছড়িয়ে পড়ে এবং এরা স্তরে স্তরে লেগে থাকে এবং প্রলেপের মতো লেগে থাকে এবং একটা চটচটে ভাব আছে। মজার কথা হচ্ছে এরা এককভাবে আমরা দেখতে পাই না, এরা কলোনিভাবে থাকে এবং এবং পুরা পর্দার মতো গাছের গায়ে লেগে থাকে এবং গাছের রস শুষে খেতে থাকে। কচি ডগার রস খায়, পাতার রস খায়, ফুলের রস খায়, কড়ির রস খায় এবং গাছকে দুর্বল করে ফেলে, ফল ঝরে পড়ে যায়। আমরা এই মিলিবাগের আক্রমণ প্রতি বছরই দেখতে পাই এবং বিভিন্ন ফসলে দেখতে পাই, এবং এদের গা থেকে একরকম মধু নিঃসৃত হয়। এরা গাছের রস খেতে থাকে এবং নিজেদের শরীর থেকে মধু নিঃসরণ করে, এবং এই মধুগুলি গাছের পাতার উপরে পড়ে থাকে এবং সেখানে পিঁপড়ার আক্রমণ হয়। এই পিঁপড়া আবার মিলিবাগকে বহন করে অন্য জায়গায় নিয়ে যায়, আর এই মধু লাগা জায়গাগুলিতে ছত্রাক জন্মগ্রহণ করে, যেটাকে আমরা শুটি মোল্ড বলি, অর্থাৎ জায়গাটা কালো হয়ে যায় এবং পাতাগুলি ব্রোঞ্জ বা হলুদ হয়ে যায় এবং তার উপরে কালচে ছোপ ছোপ দাগ পড়ে। এবং দেখবেন যে ব্যাপক আক্রমণে পাতার উভয় দিকে প্রচুর পরিমাণে সাদা মিলিবাগের উপস্থিতি পাওয়া যায়। আবার বলছি, আপনি কিন্তু একক মিলিবাগ দেখেন না, এরা কলোনি বা একসাথে দল বেঁধে থাকে এবং ব্যাপক আক্রমণ দেখা দিলে গাছ দুর্বল হয়ে যায়, গাছের রস শোষণ খেয়ে ফেলে, ফলে উৎপাদন ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। আর পাতায় যখন শুটি মোল্ড ডেভেলপ হয় তখন সূর্যের আলোতে আর পাতা খাদ্য প্রস্তুত করতে পারে না। আমাদের এই ক্ষতিকর
মিলিবাগকে দমন করতে গেলে তার জীবনচক্র আমাদের জানা দরকার। তাহলেই আমরা সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠুভাবে মিলিবাগকে দমন করে সাফল্যজনক পেয়ারা উৎপন্ন করতে পারব। মিলিবাগ তার জীবনচক্র 3টি ধাপে পার করে। একটা হচ্ছে তার প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট 12 থেকে 31 দিন থাকে। আরেকটি হচ্ছে ডিম, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ডিম দেয়। ডিম থেকে 28 থেকে 32 দিনের মধ্যে ডিম ফুটে নিম্ফ বের হয় এবং নিম্ফ ক্রমাগত রস শোষণ করে খেতে থাকে এবং 21 থেকে 29 দিন পর্যন্ত রস শোষণ করে খেয়ে খেয়ে গাছকে দুর্বল করে উৎপাদন ব্যাহত করে তারপর আবার অ্যাডাল্টে পরিণত হয় এবং অ্যাডাল্ট আবার রস শোষণ করে খেতে থাকে। অর্থাৎ আমাদের এই নিম্ফ এবং অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক উভয় দশাই খুবই ক্ষতিকর এবং বিপজ্জনক। এই দুটি দশাকে যদি আমরা উপযুক্ত কীটনাশক ব্যবহার করে দমন করতে পারি তাহলেই আমরা সাকসেসফুলভাবে পেয়ারা উৎপাদন করতে পারবো, লাভবান পেয়ারা উৎপন্ন করতে পারবো। কারণ নিম্ফ এবং অ্যাডাল্ট উভয়ই রস শোষণ করে খেতে থাকে, তবে অ্যাডাল্টের চাইতে নিম্ফের রস শোষণ করার ক্ষমতা অনেক অনেক বেশি। সেজন্যই আমাদেরকে নিম্ফ এবং অ্যাডাল্ট এই দুটি দশাকেই সঠিকভাবে এবং কার্যকরভাবে দমন করতে হবে। আমরা যদি ইমিডাক্লোপিড, ক্লোরোপাইরিফস বা অ্যাসিটামিপ্রিড জাতীয় কীটনাশক ব্যবহার করি তাহলে ভালো ফল পেতে পারি। পিঁপড়াকে দমন করতে হবে, কারণ পিঁপড়া হচ্ছে মিলিবাগের বাহক। আর কীটনাশক স্প্রে করার সময় 2টা প্রয়োগের মাঝে কমপক্ষে 15 দিন বিরত রাখতে হবে এবং সকালে বা বিকালে স্প্রে করা উচিত। আর একটা কাজ করা যেতে পারে, 5 লিটার পানিতে 20 মিলি পরিমাণ লিকুইড সাবান মিশিয়ে স্প্রে করলেও ভালো ফল পেতে পারেন। বন্ধুগণ, কীটনাশক ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে যে সতর্কতা থাকে সেগুলি ভালো করে পড়ে নেবেন এবং নির্দেশনা মেনে চলবেন, কারণ কীটনাশক মাত্রই কিন্তু বিষ। আমরা যদি সঠিকভাবে সঠিক দশাতে মিলিবাগকে সঠিক কীটনাশক দিয়ে সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে পারি তাহলে নিশ্চিতভাবে এবং সাফল্যজনকভাবে মিলিবাগ দমন করতে পারবো। আর মিলিবাগ যদি দমন করতে পারি তাহলে চাষি ভাইরা পাবেন ঠিক এমনই আকর্ষণীয় দৃষ্টিনন্দন পেয়ারা যা আপনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হবেন। আর আমরাও ক্রেতারা পাবো বা ভোক্তারা পাবো সুস্বাদু পুষ্টিকর পেয়ারা যা আমাদের জীবনকে আরও সমৃদ্ধশালী করবে। আসুন আমরা সবাই মিলে মিলিবাগ দমন করি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং একটি লাইক চিহ্ন দিবেন। তাহলে আমি ধন্য হব এবং আপনাদের জন্য আমি আরও প্রয়োজনীয় এবং কার্যকর ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।